চট্টগ্রামে নিউমোনিয়ার প্রকোপ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কয়েকশো শিশু, 5 গুণ বেশি রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। হাতের ঝিলে দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ উন্নয়ন কর্তৃপক্ষ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। দেশে বন্ধ বিদেশি চ্যানেল, ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে আইন, বলছেন তথ্যমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতার ভাগ্য নির্ধারণ আজ। ভবানীপুর আসনে জয়ের ব্যাপারে আশাবাদী দল, হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়ার প্রকোপ। জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু। ধারণ ক্ষমতার 5 গুণ বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তন জনিত নিউমোনিয়ায় আক্রান্ত এত রোগী গত 10 বছরে দেখেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রথমে জ্বর, তারপর সর্দি, কাশি, সবশেষে ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট। এরকম ভাইরাল নিউমোনিয়ার নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই কম বয়সী শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। শিশু স্বাস্থ্য বিভাগের ধারণ ক্ষমতা 250 শয্যা হলেও ভর্তি আছে 450-র বেশি। কম বয়সী শিশু থেকে শিশুতে এ ভাইরাল দ্রুত ছড়ানোই দুশ্চিন্তায় অভিভাবকরা। 2 দিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। কালকে থেকে সুস্থ ছিল, আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা গেলেও এবার অনেকটা আগেভাগে আগস্ট-সেপ্টেম্বরে। গত 10 বছরে এরকম ভয়ঙ্কর নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখেননি তারা। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর ধারণ ক্ষমতা টোটাল 250 বেড। এই 250 বেডের বাইরে আমাদের অতিরিক্ত আরও 100টা বেড ব্যবস্থা করতে হয়েছে। নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি রোগীতে ঠাসাঠাসির একই দৃশ্য চট্টগ্রাম মেডিকেলে শিশু স্বাস্থ্য বিভাগেরও। 64 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 292 জন শিশু। জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। আমরা এখানে নিয়ে আসছি। নিউমোনিয়া, বুকে কফ জাম হয়ে গেছে। নিউমোনিয়া প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ শিশুদের দূরত্বে রাখার পরামর্শ চিকিৎসকদের। নবজাতক সহ অন্যান্য বাচ্চা যা শিশু যেটা বলি, ওদেরকে শোয়ায় না খাওয়ানোর জন্য। তারপর আমরা ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান, না খাওয়ানোই বেটার। আর বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেশে প্রতি ঘন্টায় কম বয়সী 3টি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। বছরে মারা যায় 24,300 শিশু। শিশুদের পরিষ্কার রাখার পাশাপাশি ফ্লু আক্রান্ত শিশুদের পাশে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণের মেয়রের পর এবার উত্তরের মেয়র দাবি করলেন, নগর কর্তৃপক্ষের চেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই মাসের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। গেল মাসে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল গড়ে 50 জনের মতো। তবে এক সপ্তাহে তা অর্ধেকে নেমে 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। 7 দিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বরের শেষের দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল 250-র মতো। সেখানে ধীরে ধীরে নিম্নমুখী রোগী শনাক্তের সংখ্যা। শনিবার সকালে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে নগরবাসীকে সচেতন করতে র্যালি করে উত্তরের নগর কর্তৃপক্ষ। পরে স্কুলে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেকটা কমেছে এডিসের দাপট। এই চেষ্টার ফলে আমি বলবো যে আমরা অনেকাংশে কিন্তু লাঘব করতে পেরেছি। কিন্তু আরেকটি চিরুনি অভিযান শুরু করব, এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা, তার পাশাপাশি যারা মালিক আছেন, যারা ডেভেলপার কোম্পানি আছেন, আপনাদের ডেভেলপমেন্ট কোম্পানির ভিতরে যেই ধরনের জঙ্গল আছে
যেই ধরনের ডোবা আছে এগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এদিকে বৃষ্টিপাত, আবহাওয়ার আর্দ্রতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করি তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭,৮৪১ জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শরৎ এসেছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে। সিরাজগঞ্জে নদীর তীরে রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। হাতিরঝিলে অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে প্রকল্পের পরিকল্পনাকারী নগরবিদদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এসব স্থাপনা উচ্ছেদের জন্য আদালত নির্দেশ দিলেও তা রাখার পক্ষে রাজুক। সংস্থাটির দাবি, রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর পাশাপাশি এসব স্থাপনা মূল প্রকল্পের জন্য জরুরি। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেছে সংস্থাটি। তবে হাতিরঝিলের নকশাবিদরা বলছেন এতে নষ্ট হবে প্রকল্পের নান্দনিকতা। রাশেদ লিমনের রিপোর্ট। হাতিরঝিলে মূল নকশায় প্রকল্প এলাকায় কোনো দোকান বরাদ্দ উল্লেখ না থাকলেও নানা দিক বিবেচনায় প্রাথমিকভাবে কিছু ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজুক। পরে স্থায়ী বরাদ্দ দিতে ২০১৫ সালে আবেদন আহ্বান করে সংস্থাটি। আবেদনপত্র যাচাই করে প্রথমে ২৭টি দোকান বরাদ্দ দিলেও পরে বিভিন্ন সময়ে এই সংখ্যা বাড়িয়ে দাঁড়ায় ৩৬টি। অন্যদিকে নকশা বহির্ভূত এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১৮ সালে রিট করে একটি পরিবেশবাদী সংগঠন। চূড়ান্ত শুনানি শেষে গত ৩০ জুন রায় পায় আদালতের। রায় প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান উচ্ছেদ করতে নির্দেশনা দেন আদালত। আর এতেই আপত্তি রাজুকের। তারা বলছেন মূল নকশা যেখানে তৈরি হয়নি সেখানে বৈধ অবৈধর প্রশ্ন অবান্তর। যদিও প্রকল্পের নকশা যারা করেছেন তাদের রয়েছে ভিন্ন মত। হাতিরঝিলের মাস্টার প্ল্যানটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, সাইন হয়নি। পয়সা নিয়ে কাঠামো করতে দিলেই তা অনুমোদিত কাঠামো হয় না। সুতরাং এখানে যত্রতত্র কোনো দোকানপাট দেওয়া হয় নাই। যা এখানে আসছে এগুলো কিন্তু রেজলিউশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আদালত এই বিষয়টি যথোপযুক্ত পর্যালোচনা করে রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজুক এটি প্রতিপালন এবং ব্যবস্থাপনায় অসামর্থ্যতা পরিচয় দিয়েছে। রাজুকের দাবি, দোকানগুলো থেকে পুরো প্রকল্পের খরচ চলবে, চাহিদা মিটবে এখানে ঘুরতে আসা নগরবাসীর। আর নগরবিদদের সাফ কথা, এতে হুমকিতে পড়বে হাতিরঝিলের নান্দনিকতা। এখানে আয় ব্যয় এই ব্যাপারগুলোর ব্যালেন্স করার, এখানে যদি কোনো দোকানপাট না থাকে সন্ধ্যার পরে কেমন লাগবে, একটা ভৌতুরে পরিবেশ তৈরি হবে। এই ধরনের কাঠামোগুলো জলের ধারের সবুজ যে আবরণ দুপাশে থাকার কথা তাকে সম্পূর্ণরূপে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে। দিনরাতে দুটি ছড়ানো হাতিরঝিলের এসব দোকানপাট টিকিয়ে রাখতে এরই মধ্যে আদালতে আপিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই প্রকল্প কেবল এই নগরকে নান্দনিক করেছে বিষয়টি তেমন নয়, পাশাপাশি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ারও যোগানদাতা এই হাতিরঝিল। তাই তো এই প্রকল্প সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্তই যেন নাগরিক বান্ধব হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। শনিবার সকালে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। নদীপথে এগুলো আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 2 সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল 11:30টার দিকে মোংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর দুপুর 12:30টার দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। 10টা বুকে এবং 2টা ইঞ্জিন আছে এবারে শিপমেন্টে। আশা করি আজকে বা আগামীকালের মধ্যে আমাদের পুরোপুরি ডিসচার্জিংটা শেষ হবে। চলতি মাসে আর কোনো জাহাজ নাই মেট্রো রেলের, আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেলের জাহাজ হতে পারে।
নৌপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরা দিয়াবাড়ি ডিপোতে। 8টা রেলওয়ে কোচ এবং 4টা ইঞ্জিন। এটা ফ্লাড বার্জে ডিএমসিসির বার্জ ক্যারিয়ার আছে জাপানি কোম্পানির, ওই বার্জে চলে যাবে এখান থেকে। প্রথম গত 31শে মার্চ এমবি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রো রেলের 6টি কোচ নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত 5 মে এমভি ওশান গ্রেস জাহাজে 6টি বগি, 20 জুলাই এমভি হরিজন 9 জাহাজে 10টি বগি ও 2টি ইঞ্জিন, 12 সেপ্টেম্বর 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভেড়ে। আর শনিবার এমভি এসপিএম ব্যাংকক ভিড়েছে 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে। সময় সংবাদ, মোংলা। ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আগামী 4 অক্টোবরের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের আরেকটি অংশ। একই সময় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আইন মানার দায়িত্ব দেশি চ্যানেল, বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়েরই। এদিকে সিদ্ধান্ত কার্যকর করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিএফইউজে ও ডিউজে। এহসান জুয়েলের রিপোর্ট। টেলিভিশন খুললেই বেশ কিছু চ্যানেলের পর্দা জুড়ে সবকিছু অদৃশ্য, নেই হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি খেলার সম্প্রচারও। 1 অক্টোবর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে না বিদেশি চ্যানেলগুলো। গত 13 সেপ্টেম্বর সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন সহ সম্প্রচার করা যাবে না কোনো বিদেশি চ্যানেল। বিদেশি চ্যানেলগুলো সেই বিশেষ ব্যবস্থা না রাখায় পুরোপুরি সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। তবে শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় কেবল অপারেটরদের দুটি সংগঠন। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে আগামী 4 অক্টোবর মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আলাদা একটি সংবাদ সম্মেলনে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি জানান, আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়ের। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর তারা সম্প্রচার। নির্বাচন চলাকালীন নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকেই ভিড় ছিল বিএনপির নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপিপন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো। এই যে মাস থেকে বোধহয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। সংবিধান পরিবর্তনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আশা করি বিএনপির নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না
যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। আমাদের সমস্ত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় আগে ভাগেই নির্বাচনে অংশ না নেয়ার চিন্তা ভাবনা করছে বিএনপি। শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এছাড়া আলাদা অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনের মতো আন্দোলনেও ভরাডুবি হবে দলটির। ফখরুল সাহেবের বাক চাতুর্য কল্পনা বেশ কিছুদিন ধরেই আসছে নির্বাচন ইস্যুতে নানা বিষয়ে সরব বিএনপি। এরই প্রেক্ষিতে শনিবার নিজ বাসায় ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। গত 13 বছরে কোনো নির্বাচনে বিএনপির গণজোয়ারের দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। এদিকে চাঁদপুরে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, নিজেদের অপকর্মের কারণেই জনবিচ্ছিন্ন বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অযৌক্তিক দাবি সরকার মেনে নেবে না বলেও সাফ জানান তিনি। দুর্নীতি এবং পেট্রোল বোমাতে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কিনা এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। সংবিধান মেনেই আসছে নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। এখন যখন সবাইকে আমরা রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান, এমন দাবি করেন ক্ষতিগ্রস্তদের পরিবার। প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যদের লাশ কোথায়, সেই তথ্য জানতে চান পরিবারের সদস্যরা। পাশাপাশি তদন্ত কমিশন গঠনের দাবি করেন তারা। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। ষাটোর্ধ লায়লা আঞ্জুমান, স্বামী ফ্লাইট সার্জেন্ট তোফাজ্জল হোসেন। বিয়ের 1.5 বছরের মাথায় ক্যান্টনমেন্ট থেকে নিখোঁজ হন তিনি। লায়লা শুনেছেন তথাকথিত বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমানের সময়ে তার স্বামীর ফাঁসি হয়েছে। স্বামীর কবরের খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছেন লায়লা। আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার বিয়ে হয়েছে। আমার বাচ্চা তখন 6 মাস। আমার বাচ্চা তো বাবা বলে ডাকতে পারে না, বাবা দেখে নাই, বাবার আদর পায় না। সবচেয়ে বেশি কষ্ট আজকে আমি বলতে পারি না তোর বাবার কবরটা এই জায়গায়। শুধু লায়লা নন, তার মতো শত শত পরিবার শনিবার সকালে হাজির হন জাতীয় প্রেস ক্লাবে। আলোচনা সভা পরিণত হয় শোক সভায়। একটা গার্মেন্টসে আমি চাকরি নেই, আমার বলতে কোনো লজ্জা নাই। আমি কর্ম করেছি, আমি পরিশ্রম করেছি। আমার দাদা বাড়িতেও আমার মা ঠাঁই পায়নি। সবাই আমার মাকে কুলঙ্কার বলতো। সে তার স্বামীকে হারিয়েছে, সে একজন অলক্ষা মহিলা, এভাবে তাকে অপমান দেওয়া হয়েছে। 1977 সাল, রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান। সেপ্টেম্বরের শুরুর দিকে বিমানবাহিনীতে ঘটে অভ্যুত্থানের ঘটনা। সেই অভ্যুত্থান দমনের নামে ফায়ারিং স্কোয়াডে ফাঁসিতে ঝুলিয়ে প্রায় 1,500 সেনা ও বিমানবাহিনীর সদস্যকে হত্যা করা হয়। কিন্তু সেই লাশগুলোর কবর কোথায় তা কেউ জানে না। আলোচনা সভায় সংহতি জানান বিভিন্ন পেশার অনেকেই। বক্তারা বলেন, একদিকে তাদের যেমন হত্যা করা হয়েছে, তেমনি অন্যদিকে পরিবারগুলো পায়নি সরকারি সহায়তা। জিয়াউর রহমান আদর্শহীন মানুষ, মানুষকে বিশ্বাস করতেন না, তার সঙ্গীকে বিশ্বাস করতেন না, কর্নেল তাহেরের মতো লোককে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন শুধু নিজেকে এবং নিজের স্বার্থকে। বক্তারা জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন। ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে, এই ধরনের নজির কিন্তু সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। খুনি জিয়া কর্তৃক ফাঁসি দেওয়া তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন করা দরকার। ওই একই সময় জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে ঢাকায় আনেন জাপানি রেড আর্মির কমিউনিস্টরা। সেই ঘটনার সঙ্গে বাংলাদেশের অভ্যুত্থান জড়িত কিনা তা আজও অজানা। খুনি জিয়াউর রহমান তার দূষররা ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র করে হত্যা করেছে। পরবর্তীকার তাদেরকে জাহান্নামে দাও। আমিন আমিন আমিন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ। রাজধানীর মিরপুরে নিখোঁজ হয়েছে 3 কিশোরী। তারা বাড়ি থেকে কাউকে না জানিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
পরিবারের দাবি জাপান নেয়ার কথা বলে একটি চক্র পাচারের চেষ্টা করে। এ ঘটনায় এক টিকটক সেলিব্রিটি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করত নিশা, স্নেহা ও বিনা। সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায় তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এই বন্ধুর সাথে। মাঝে মাঝে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখত। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে 3 জনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায় বাসা থেকে নিশা 6.5 লাখ টাকা ও স্কুল সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। 2-3 মাস আগে থেকে বলতেছিল যে এই ছেলেটা বিদেশে লোক পাঠায়, বৃহস্পতিবার থেকে তো 3 জন একসাথে নেই। স্নেহার মায়ের দাবি বাসা থেকে 18,000 টাকা স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে। সাথে নিয়ে গেছে শিক্ষাগত কাগজপত্র। নিশার মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে। আত্মীয় স্বজন জানান তরিকুল নারী পাচারকারী চক্রের সদস্য। কলেজের ড্রেস পয়রা ও বাসা থেকে কলেজের নাম কইরা বাইরে হয়েছে। নিশা যে মেয়েটা ও একটু চঞ্চলতা, সে আসতো বলছে যে আমরা জাপানি কোরিয়ান ভাষা শিখবো। পুলিশ বলছে অভিযান চালিয়ে এরই মধ্যে অভিযুক্ত আইটি এক্সপার্ট তরিকুলকে তার 2 বন্ধু সহ আটক করা হয়েছে। তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট। সে হচ্ছে এই যে নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। আমরা এই কানেকশনটাও দেখার জন্যই তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। নিখোঁজ 3 বান্ধবী টিকটকারদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 মাসে শুধু কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের 212 কোটি 45 লাখ টাকা নিয়ে হাতিয়ে নিয়েছে রিং আইডি। প্রতারণার মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড 2 ধরনের সদস্য পদের ফাঁদে পা দেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। মে, জুন, জুলাই এই 3 মাসেই শুধুমাত্র টাকা আমানত সংগ্রহ করছে অলমোস্ট 200 কোটি টাকার মতো। এটাকে জায়েজ করার জন্য আরও অনেক কিছু তাদের করার প্ল্যান ছিল, যেমন রিং পে, নগদ বিকাশের মতো ওদের এই রিং পে করার প্ল্যান ছিল। তারপর টিকেটিং, ইভ্যালির মতো ই-কমার্স সাইট, এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্মাণের 19 বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের 37টি ব্যারাক। এতে ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া পয় নিষ্কাশন সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন মাথা গোঁজার বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়ে এখানে বসবাস করছেন তারা। সাইফুল মিরাজের রিপোর্ট। 2002 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 5টি উপজেলায় 37টি ব্যারাক নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে 15টি, পাথরঘাটায় 8টি, আমতলীতে 6টি, তালতলীতে 6টি এবং বেতাগী উপজেলায় 2টি। নির্মাণের পর এসব ব্যারাকে 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। কিন্তু নির্মাণের দীর্ঘ প্রায় 19 বছর পরও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় অধিকাংশ ব্যারাক বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জানলা, দরজা এগুলো সব যখন থেকে খুললে ফুটে গেছে। পানি যখন পড়ে বৃষ্টি, তখন বিছনা বইটা রেখে এবার বসে থাকা লাগে। বাথরুম ভাঙ্গা চুরুয়াত, হ্যাঁ ময়লা নামিয়ে, হ্যাঁ পুহুরি নাম হেড দিয়ে কাজ করা লাগে। টয়লেটটার যে ময়লাটা যে কোনো ফেলামু, এর একটা সেফ একটা জায়গার প্রয়োজন। পাকা ঘর নাই তো, একদম নাই, পানি পড়ে। আমাদের অর্থ সম্পদ নাই যে অন্য জায়গায় যাবো, এরকম কোনোই নেই।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর যেতে না যেতেই এ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। ফের আইলার ক্ষত না শুকোতেই আসে মহাসেন। আর এভাবেই একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত এখানকার অসহায় মানুষের আশ্রয়স্থলগুলো। যদিও এ দুরবস্থা কাটাতে দ্রুতই সংস্কারের উদ্যোগ নেয়ার আশ্বাস দিল জেলা প্রশাসন। আমরা এটি প্রাক্কলন তৈরি করতেছি এবং প্রাক্কলন তৈরি করে আমরা আশ্রয়ণ প্রকল্পে আমরা এটি সংস্কারের জন্য বরাদ্দ চাবো, সেখান থেকে বরাদ্দ পাওয়া মাত্রই আমরা এগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবো। আশ্রয়ণ প্রকল্পে যাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে তারা সবাই ভূমিহীন, হতদরিদ্র। ১৯ বছর আগে যখন এই প্রকল্প বাস্তবায়ন করা হয় তখন তাদের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু দীর্ঘ বছরেও সংস্কার না হওয়ায় সেই আশ্রয়স্থল এখন তাদের ভোগান্তি আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নির্ধারিত ৩ বছরেও কুড়িগ্রাম যাত্রাপুর নদীবন্দর সড়কে ৯০ মিটার দীর্ঘ সেতুর অর্ধেক কাজ হয়নি। ১,৯৫,০০,০০০ টাকার বিল তুলে ঠিকাদার পলাতক। ৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে ১ লাখের বেশি মানুষ। এলজিইডি বলছে পলাতক ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম জেলা সদরের সাথে সদর ও উলিপুর উপজেলার ঘোগাদহ, পাঁচগাছি, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র পথ এই যাত্রাপুর সড়ক। সড়কের শুল্কুর বাজার এলাকায় ৫.৫ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। সে সময় যেনতেনভাবে চলাচলের বিকল্প ব্যবস্থা করে সেতু নির্মাণ শুরু করে ঠিকাদার। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করলেও যানবাহন চলে না। বর্ষায় ডুবে গেলে হেঁটে পার হওয়াও যায় না। অসুস্থ বাচ্চা নিয়ে আমরা পায়ে হেঁটে যাইতেছি। কেন যে এই ব্রিজটা হচ্ছে না, আমাদের বছরের পর বছর কষ্ট হচ্ছে। আমাদের কষ্টের শেষ নাই। বন্যার সময় চতুর্দিকে পানি। এই রাস্তা ব্রিজের কোনো কাজ হচ্ছে না। এই কাজ যে কখন শেষ হবে কি হবার না তার কোনো নিশ্চয়তা নাই। জনপ্রতিনিধি বলছেন এই দুর্ভোগ কতদিনে শেষ হবে জানেন না। দাবি তার দ্রুত কাজ শেষ করা হোক। এই শুল্কুর বাজার তড়িৎ গতিতে না করলে আমাদের এই ৪টে ইউনিয়নের মানুষের দুর্ভোগ বারবার এইভাবে চলতেছে। ঠিকাদার কাজ না করে উধাও হওয়ায় নতুন ঠিকাদার নিয়োগ করে সেতুটির অবশিষ্ট কাজ শেষ করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাস্তবায়নকারী সংস্থা এলজিইডির প্রকৌশলী। প্রাক্কলনটি অনুমোদন হলে দ্রুত সময়ে আমি কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হব। এলজিইডি জানিয়েছে বাতিল হওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা অ্যান্ড KM আবু বকর জেভিকে এরই মধ্যে ১,৯৫,০০,০০০ টাকা বিল পরিশোধ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। সোমবার শুরু হতে যাওয়া মা ইলিশ রক্ষা অভিযানের আগে ব্যস্ত ভোলার জেলেরা। শেষ মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলেরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার কারণে মেঘনা তেঁতুলিয়া অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে সোমবার থেকে। আর তাই ব্যস্ত সময় পার করছেন ইলিশ শিকারীরা। জাল টেনে যা পাচ্ছেন তা আড়তে রেখেই আবার ছুটছেন নদীতে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশেরও দেখা মিলছে ভালো। অন্যদিকে বড় ফিশিং ট্রলারগুলো সাগর থেকে ঘাটে ফিরেছে ইলিশ বোঝাই করে। ছোট নৌকা ট্রলারেও ধরা পড়ছে ৫ থেকে ১০,০০০ টাকার ইলিশ। আর ভারতে পাঠানোর কারণে ইলিশের দামও বেশ ভালো। ২ লাখ ২.৫ লাখ টাকার মাছ ধরার আশাবাদ করি, যেমন ওই আশাটা আমাকে হয়নি। সবাই ২-৪ মাছ হওয়া ধরছে। এই টাইমে সরকার অভিযান দিয়ে বসে, অভিযান মানি, কিন্তু সরকার আমরা ১৫ দিন সময় দিলে আমাকে সবচেয়ে ভালো হইতো। মৎস্যজীবী সমিতির নেতার দাবি, মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে অভিযানের আগে শতভাগ জেলেকে সরকারি সহায়তার আওতায় আনা হোক। সরকার জেলেদের জন্য যে বরাদ্দটা দিছে সঠিক মতো জেলেগুলোর ভিতরে যাতে চাউলটা বিতরণ হয় এবং ১ সপ্তাহের ভিতরে ভোলা জেলার সকল ইউনিয়ন জেলেদেরকে চাউলটা যাতে দেওয়া হয়। অভিযান সফল করতে সচেতনতা বৃদ্ধি সহ নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য জেলার ১,৩০,০০০ জেলের জন্য ২০ কেজি করে ২,৬৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। আলু উৎপাদনে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সামলাতে হিমাগারে মজুত করা প্রতি কেজি আলুর বিপরীতে ৯ টাকা ভর্তুকি চায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সাথে ৪% সরল সুদে রুগ্ন হিমাগার শিল্পের জন্য দীর্ঘমেয়াদে ঋণ পুনঃতফসিল সহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। হরিপদ সাহার রিপোর্ট।
গত বছর খুচরা বাজারে হঠাৎ আলুর কেজি ছাড়ায় 40 টাকা। দামের হ্রাস টানতে কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। ভালো দাম আর রাসায়নিক সারে সরকারের ভর্তুকিতে চলতি বছর বেশি পরিমাণ আলু চাষ করেন কৃষক। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ মেট্রিক টনের মতো, সেখানে উৎপাদন হয়েছে 1,14 লাখ মেট্রিক টন। খুচরা বাজারে বর্তমানে 22 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও কোল্ড স্টোরেজে দাম 10 টাকার নিচে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে হিমাগার মালিকদের সংবাদ সম্মেলনে বলা হয়, বিক্রি বাড়াতে না পারলে মজুদ আলুর 20 লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার কেন 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপন্ন কম হবে। আলু উৎপন্ন কম হলে আলু কম থাকবে, বাজার চড়া থাকবে, কলসের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু রপ্তানিতে 20 থেকে বাড়িয়ে 30% পর্যন্ত নগদ প্রণোদনা করা, উৎসে কর প্রত্যাহার সহ 10 দফা দাবি জানান ব্যবসায়ীরা। যে আলু হিমাগারে মজুত আছে সেই আলুর উপর আর্থিক সহায়তা প্রদানকল্পে সরকার কর্তৃক প্রতি কেজি 9 টাকা ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তাব করছি। রুগ্ন হিমাগার শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 4% সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পূর্ণ তফসিলকরণের জন্য প্রস্তাব করছি। চালের ওপর চাপ কমাতে আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। সারা বাংলাদেশের হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শীতাতপ নিয়ন্ত্রিত রেফার কন্টেইনার সংকটে বাংলাদেশ থেকে চিংড়ি এবং অন্যান্য মাছ সহ হিমায়িত পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে এসব পণ্য পাঠাতে কমপক্ষে 500-র বেশি রেফার কন্টেইনার প্রয়োজন। তার বিপরীতে কন্টেইনার মিলেছে অর্ধেকেরও কম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টসের পর বাংলাদেশ থেকে রপ্তানির তালিকায় রয়েছে চিংড়ি, সামুদ্রিক মাছসহ হিমায়িত পণ্য। এজন্য সাধারণ কন্টেনারের পরিবর্তে বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত রেফার কন্টেনার ব্যবহার করা হয়। কিন্তু রেফার কন্টেনারের সংকটে হিমায়িত পণ্য রপ্তানিকারকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 কন্টেনার পাই, তাহলে বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি আমরা রপ্তানি করে থাকি সেটা কখনো বাধাগ্রস্ত হবে না। বাংলাদেশ থেকে বর্তমানে গলদা চিংড়ি রপ্তানির ভরা মৌসুম। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাগদা চিংড়ি রপ্তানির মৌসুম। এই অবস্থায় সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে অফডকগুলিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত ডিপুতে সেগুলো নিয়ে যায় এবং রপ্তানিকারকদের প্রিমিসিসে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যাতে রেফার কন্টেইনারের হিমায়িত মাছ বা অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করতে কোনো সমস্যা না হয়। বন্দরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে খালি রেফার কন্টেনার মংলা বন্দরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। এমটি কন্টেনার যেহেতু মংলাতে যাচ্ছে না বা যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যাচ্ছে না, ওই জন্যই সংকটটা তৈরি হয়েছে মংলা বন্দরে। আমরা সেই কাজটা আরও দ্রুত করব, যাতে দ্রুত রিফার কন্টেনারগুলো অফডকে আসে এবং অফডক থেকে যে হিমায়িত পণ্য বিদেশে রপ্তানি হয় তা যাতে সহজতর হয়। 3000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী রেফার কন্টেনার রয়েছে 1250, আর খালি রেফার কন্টেনার প্রায় 400। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে সেতুর সাথে সড়কের সংযোগ না থাকায় কাজে আসছে না দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নির্মিত 2টি সেতু। এতে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা থাকলেও পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। সেতু আছে, তবে নেই সেতুর সংযোগ সড়ক, আর সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এ দুরবস্থা নরসিংদীর মহিষাসুরা ইউনিয়নের রাস্তার। জেলার মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের জন্য 2015-16 অর্থ বছরে 28 লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। একই অবস্থা জেলার শিলমান্দি ইউনিয়নের টেকবাক হাটা এলাকার সেতুটির। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটিরও নেই কোনো সংযোগ সড়ক। সেতু দুটি চলাচলের অনুপযোগী হওয়ায় শহরে যেতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়। পাশাপাশি বর্ষাকালে নৌকায় পাড়ি দিয়ে আসতে হয় সড়কে। রাস্তাটা বর্ষা হলে পানির তলে জায়গা, বুঝছেন, আমরা নরসিংদী যাওয়া আসা যাওয়া কষ্ট, নৌকা দিয়ে পাড়ি দিতে হয়। সব সময় এটার মাঝে পানি থাকে, রাস্তাঘাট আমরা বাঁশের হাঁকু দিয়া
এটা দা চলাফেরা করি। রাস্তাঘাটে যাইতে গেলে পানি দেন, এই পানি ভেঙে আইছি, অনেক যাইতে হইবে এই পানি ভেঙে। অতিবৃষ্টির কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। সংযোগ সড়ক দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যখন হয়েছিল তখন তো এগুলা কাজ কমপ্লিট করেই দেওয়া হয়েছিল, এখন বৃষ্টিবাদল হয়েছে, নষ্ট হয়ে গেছে, নতুন একটা প্রজেক্ট নিয়ে এটা করতে হবে। আগামী বছর যাতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটাকে আমরা জনচলাচলের উপযুক্ত করে দেব ইনশাআল্লাহ। মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের পথ 2 কিলোমিটার আর শিলমান্দি ইউনিয়নের টেকবাঘাটা এলাকার সড়কটি 1.5 কিলোমিটার পথ। সময় সংবাদ, নরসিংদী। মুন্সিগঞ্জে পোশাক কারখানা থেকে ফেলে দেয়া পলিথিন, নানা রকম প্লাস্টিকের মোড়ক বা বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হচ্ছে রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হচ্ছে নাইলনের দড়ি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। খোলা মাঠেই যেন কারখানা, পাকানো হচ্ছে সুতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যস্ততা। প্রতিটি সুতার কলে প্রতিদিন গড়ে প্রায় 200 কেজি রশি তৈরি করা হয়। পোশাক কারখানা থেকে ফেলে দেয়া প্লাস্টিকের বস্তা এবং নানা রকমের প্লাস্টিকের মোড়ক তথা বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হয় রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হয় নাইলনের দড়ি কাছি। মুন্সিগঞ্জের পঞ্চসারে খোলা মাঠে সুতার কলগুলোতে বিশাল কর্মযজ্ঞ। উৎপাদিত পণ্য ভারত ও নেপাল সহ নানা দেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ায় বেশি এই মালটা যায়। বিশ্বের এমন কোনো জায়গা নেই এটা না যায়। প্লাস্টিকের এই বর্জ্যগুলো পরিবেশ দূষণ করত। মাটি, নদী, খাল বিলের সর্বনাশের পরিবর্তে অবদান রাখছে উৎপাদন খাতে। সুতা বাগাই দৈনিক মনে হয় 800,000 টাকা রোজ পড়ে। লঞ্চ লাগে, জাহাজ দিতে লাগে, এরপর জালও লাগে। যে পরিমাণ মজুরি দেয় এই মজুরি আমাকে পোষায় না। জায়গা ভাড়া আছে, কল ভাড়া আছে, এটি দুইটা মুড়া মনে আমার তো নিচে পক্ষে 500 থাকতে হবে। এই শিল্প বহুমুখী অবদান রাখছে, তাই সরকারিভাবেও তাদের পৃষ্ঠপোষকতা করার বিষয়টি ভাবা হচ্ছে। তাদের এই কাজটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকবো এবং তাদেরকে যতটুকু সহায়তা করা যায় আমরা তাদেরই সহায়তা করব। বর্জ্যকে রিসাইক্লিং করে সুতা তৈরির কারখানার সংখ্যা মোট 25টি। এমন 2000 সুতার কলে এখানকার অন্তত 10,000 মানুষের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দিন রাত রং তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে জেলায় জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে দুর্গা, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলায় এবছর 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শাড়ি কাপড় পরাবো এবং অলংকার, চুল, মাকে সাজানোর জন্য যা যা প্রয়োজন ওগুলো আর কি করবো। 2.5 মাস কাজ করি আর থাকতে পারি আর কি। জামালপুরে বাঁশের সঙ্গে খড় সুতলি দিয়ে প্রতিমার কাঠামো শেষ করে এখন চলছে মাটির প্রলেপ। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ প্রতিমা কারিগরদের। প্রায় দিন 24 ঘন্টায় আমাদের খুবই পরিশ্রম করা লাগতেছে, কাজ করা লাগতেছে। খড়ের দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ শহর অঞ্চলে খড় পাওয়া যায় না, কারণ আনতে অনেক পরিশ্রম হয়, অনেক টাকা লাগে। নরসিংদীতে প্রতিমা তৈরির কাজ এখন শেষের দিকে। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। মানুষ যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসবটি, সার্বজনীন দুর্গোৎসব, এটি উদযাপন করতে পারে, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ থেকে থাকবে। আগামী 6 অক্টোবর মহালয়া আর 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ওমর ফারুক, সময় সংবাদ। মহামারী পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া সহ ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী 11 অক্টোবর আবাসিক হল খোলা এবং 21 অক্টোবর থেকে সশরীরে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে গতরাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় তিনি জানান, হল খুললেও স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। তবে শিক্ষার্থীদের হলে উঠতে হলে করোনা ভ্যাকসিনের অন্তত 1 ডোজ টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। এর আগে গত 29 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে আবাসিক হলসমূহ আগামী 21 অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করা হয়। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 11 অক্টোবর 2021 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। 21 অক্টোবর 2021 তারিখ থেকে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সশরীরে শিক্ষা কার্যক্রম চলবে। সশরীরে শিক্ষা কার্যক্রম স্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী চলবে। অনিশ্চয়তা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। শনিবার 2378টি আসনের বিপরীতে প্রায় 50,000 শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নামেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সহ নানা নির্দেশনা মানলেও উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে 1 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে শিক্ষার্থীদের। শনিবার সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হন শিক্ষার্থীরা। আসলে অনেক এক্সাইটেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবারই একটা স্বপ্ন থাকে। প্রশ্ন মোটামুটি ব্যালেন্সের উপর ছিল। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন। মাপা হয় তাপমাত্রা, বাইরে রেখে যেতে হয় মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীরা যতটুকু সচেতন ছিলেন, ঠিক উল্টো চিত্র ছিল অভিভাবকদের ক্ষেত্রে। যে হাতে আছে বাসটা আমার হাতে ছিল, পড়ে গেছে, ছিঁড়ে গেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানতে আবারও অনুরোধ জানান তিনি। শিক্ষার্থীদের সাথে অভিভাবক, পিতামাতা, অন্যান্যরা বহুজন না আসেন, বড় আকারের ভিড় হয়, যেটি কোনো ক্রমেই স্বাস্থ্য রক্ষা দিতে এটা অনুকূল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি 7টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 9 অক্টোবর হবে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা, আর 23 অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর আশ্বাসে টানা 2 দিন অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। চলমান আন্দোলন কিছুটা শিথিল করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুন্ডুর রিপোর্ট। টানা 2 দিন অবরুদ্ধ থাকার পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির আশ্বাসে আন্দোলন শিথিল করে অবমুক্ত করা হলো সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফকে। এর আগে শনিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দেন তারা। সকাল 8টার দিকে শিক্ষামন্ত্রী দীপুমনির সঙ্গে মুঠোফোনে কথা হয় শিক্ষার্থীদের। এ সময় তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। পরে তালা খুলে মুক্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে। স্থায়ীভাবে কোনো চাকরি কারোরই, ইভেন একটা পিয়নের চাকরিও আমি ভিসি হয়ে তাকে চাকরিচ্যুত করতে পারবো না। এটা একটা প্রক্রিয়া আছে। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কিছুটা শিথিল করে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমরা সোমবার পর্যন্ত সিন্ডিকেট মিটিংয়ের জন্য অপেক্ষা করব। সোমবারের মধ্যে কোনো সিদ্ধান্ত যদি না আসে, সেই ক্ষেত্রে মঙ্গলবার থেকে আমরা আবার জোরালো আন্দোলনের সিদ্ধান্ত রেখেছি এবং আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। গত 26 সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার দিন কেন্দ্রে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগীয় চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে উপাচার্য প্রফেসর ডক্টর মেজবা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানের সমাজ সংস্কারে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অন্যদিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ইউজিসির নীতিমালা মেনে শিক্ষাক্রম পরিচালনা করতে প্রাইম এশিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সারা দেশের মোট চাহিদার 29% রসুন নাটোর জেলায় উৎপাদন হলেও ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে 40,000 টাকা খরচ করে 20 থেকে 22 মণ রসুন উৎপাদন হয়েছে। আর হাটগুলোতে প্রতি মণ রসুন 600 থেকে 1,200 টাকায় বিক্রি হওয়ায় বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা লোকসান গুনছেন কৃষকরা। এই মুহূর্তে তেবাড়িয়া এলাকায় আছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ মহতসী। যে বিষয়টা বলছিলেন যে নাটোর জেলা কিন্তু সারা বাংলাদেশের মোট চাহিদার 29% রসুন উৎপাদন করে থাকে। নাটোরের কৃষকদের কাছে এই রসুন সাদা সোনা হিসেবে পরিচিত হলেও চলতি বছর কিন্তু কৃষকরা সেই রসুন নিয়ে গলার কাঁটায় পরিণত হয়েছে। বিশেষ করে যে বিষয়টা বলতে পারি আমরা, চলতি বছর এপ্রিল থেকে মে মাসে যে রসুন উৎপাদনের পর যে বাজার মূল্য ছিল 1,500 থেকে 2,000 টাকার মধ্যে, সেই রসুন আজকে সকালে আমি নাটোরের তেবাড়িয়া হাটে 600 থেকে 1,200 টাকার মধ্যে বিক্রি হতে দেখছি। বিশেষ করে যে বিষয়টা কৃষকরা বলছেন যে তারা এবার প্রতি বিঘা রসুন উৎপাদন করতে তাদের খরচ হয়েছে 40,000 টাকা, এবং এই 40,000 টাকা খরচ করে 20 থেকে 22 মণ রসুন উৎপাদন করে বর্তমানে দামে প্রতি বিঘায় কৃষকরা কিন্তু 20,000 টাকার মতো লোকসান গুনছেন বলে দাবি করেছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে গত 5 থেকে 7 বছরের যে দাম পেয়েছেন কৃষকরা, এর প্রেক্ষিতে প্রতি বছরই রসুনের উৎপাদন কিন্তু বৃদ্ধি হতে থেকেছে। বিশেষ করে যেটি আমরা বলতে পারি, গত বছর চলতি বছর 22,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে কৃষি বিভাগ উৎপাদন কিন্তু হয়েছে 25,130 হেক্টর জমিতে, এবং এখান থেকে মোট উৎপাদন এসেছে 2,18,390 মেট্রিক টন রসুন। আর যেটি বাংলাদেশের মোট চাহিদা 7.5 লাখ মেট্রিক টন রসুন। এই প্রেক্ষিতে কৃষি বিভাগ যেটি বলছে, চলতি বছর নাটোরে যে রসুন উৎপাদন হয়েছে তা দেশের মোট চাহিদার প্রায় 29 ভাগ পূরণ করতে পারবে। কিন্তু প্রতি বছরই যে দাম ভালো পাওয়া এবং লাভ ভালো পাওয়া, কিন্তু উৎপাদন কিন্তু একের পর এক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা বলতে পারি গত বছর 4,000 হেক্টর অতিরিক্ত রসুন উৎপাদন করেছেন নাটোরের কৃষকরা। আর জেলার যে গত বছরের মোট উৎপাদন ছিল, সেই উৎপাদন 78,578 হেক্টর মেট্রিক টন। এবার কিন্তু সেই উৎপাদন 35,000 মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন হয়েছে। অতিরিক্ত উৎপাদন করলেও কৃষকরা কিন্তু সেই দাম কিন্তু পাননি, এবং দাম না পাওয়ার প্রেক্ষিতে সেই কৃষকরা বড় ধরনের লসের মধ্যে পড়ছেন। একটা বিষয় যেটুকু আমরা বলতে পারি, নাটোরের কৃষকরা যেটি বলছেন যে তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি পূরণ হবে, এবং রসুন চাষের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু তারা হারিয়ে ফেলবে। এর প্রেক্ষিতে যে অবস্থা রয়েছেন যে তাদের কিন্তু সামনের বছর যে অতিরিক্ত উৎপাদন বা দেশের চাহিদা মিটে আমদানি নির্ভর রসুনকে অতিরিক্ত উৎপাদন যে বৃদ্ধি করছে, সেটি কিন্তু আগামীবার উৎপাদন আর হবে না বলে কৃষি বিভাগ যেটি দাবি করেছেন। কৃষি বিভাগ দাবি যেটি করছে যে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে এই পরিস্থিতি হয়েছে কৃষকদের। কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু যে রয়েছে সেই বিষয়টা দিয়ে তারা বড় ধরনের লোকসানে পড়েছেন। একটা বিষয় আমি সকাল থেকে কৃষকরা সাথে যেটি কথা বলছি, প্রতিটা কৃষকই যেটি বলছেন তাদের ন্যায্য মূল্য নিশ্চয়তা করতে সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এবং যে বিষয়টি তারা বলছেন যে লোকসান গ্রহণ করে আর ফল রসুন উৎপাদন তারা করবেন না। এতে যে আমদানি নির্ভরতা ফসল হিসাবে যেটি রয়েছে সেটি কিন্তু তারা
আমদানি নির্ভর আবার হয়ে পড়বে না। বৈদেশিক মুদ্রা কিন্তু বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবেন না বলে যেটুকু জানিয়েছেন। বিশেষ করে যেটি আমরা বলতে পারি 2001 সাল থেকে নাটোরের রসুনের বিপ্লব ঘটেছে এবং প্রতিটি রসুন কিন্তু কৃষকরা বিনা হালে করে থাকেন। বিশেষ করে আমন মৌসুম শেষ হওয়ার পরে সেখানে তারা আমন মৌসুমের পরেই সেই জমিতেই কোনো রকমের চাষ না করে সেখানে সরাসরি বিনা হালে রসুনের উৎপাদন করে থাকেন এবং এই রসুন বড়াইগ্রাম সহ প্রথমে এখানে শুরু হয় এবং পর্যায়ক্রমে সেটি সারা জেলায় ছড়িয়ে পড়ে। তো রসুনের দামের বিষয়টা কৃষকদের সাথে কথা বলে বলছি, তারা কিন্তু বারবার একটি বিষয় সরকারি সরাকে হস্তক্ষেপ না হলে এবং ন্যায্য দাম না হলে রসুনের উৎপাদন ছেড়ে দেবেন বলে নাটোরের কৃষকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রসুনের হাটের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের তেবাড়িয়া থেকে এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। নগর হাটগুলোতে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 70 থেকে 80 টাকা পড়ে গেছে ধানের দর। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। ভারত থেকে চাল আনার কারণে কম দরে ধান কিনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কম দামে ধান কেনাকে ব্যবসায়ীদের মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। শনিবার ভোর থেকে বিক্রির জন্য কৃষকরা হাটে তোলেন ধান। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর মহাদেবপুর হাটে মোটা ও সরু ধানের দর কমেছে মন প্রতি 70 থেকে 80 টাকা। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন আমরা কৃষকেরা কি করব? বের উপায় কিচ্ছু করার নাই। এই ধান এখন 1250 টাকা দামে বিক্রি করা লাগছে। ব্যাপারীরা যা বলিচ্ছে সেই দামে দেওয়া লাগছে। ধানের দাম কম বাজার 1220 তিনি 1200 আর জিরা তো 1120 টাকা। লিভার বন্ধ এবং আতবের বাজারটা ঠিক আছে। আমাদের টার্গেটও ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা জনগণ যে আমরা ভালো দাম পাবো বলে আশা করে থাকছি, সে দাম পাচ্ছি না। কারণ সমস্ত আমাদের পরিকল্পনা বেচতে চলে গেছে, মানে আমাদের কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। সপ্তাহে শনি ও বুধবারে হাটে 6 থেকে 7,000 মন ধান বেচা কেনা হয়। ভোর সকাল থেকে এই ধান কারবারের টেকসই বাজার পেতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আনার কারণে ধান কিনতে হচ্ছে হিসেব কষে। লোকসানে না পড়তেই তাই কম দরে ধান কিনছেন তারা। ধানের দাম কমার কারণ ইন্ডিয়া থেকে চাল আসার কারণে ধানের দাম 50 টাকা মনে কমে গেছে। চালের মার্কেট কমে যাওয়ার কারণে ধানের দামও কম। এখন বুঝতে তো পারছেন কৃষকেরা হাই করছে। এখন এগুলো অবস্থা, আমাদের ব্যবসায়ীদের অবস্থাও একটু খারাপই। জেলায় 55টি অটো আর 600 হাস্কিং মিল পরিচালনায় প্রায় 1,500 ব্যবসায়ী ধান চাল কারবার করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোর থেকেই ক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় সবজির হাট। কৃষক মাঠ থেকে সরাসরি তাজা সবজি নিয়ে আসেন এই হাটে। সবজির দামও পাচ্ছেন ভালো, তবে অন্যান্য সবজির তুলনায় আলুর দাম কম হওয়ায় বিপাকে চাষিরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরুদ্দিনের রিপোর্টে। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে আশ্বিন শেষ হওয়ার আগেই বিষমুক্ত হরেক রকম নতুন সবজি কৃষক সরাসরি নিয়ে আসছে হাটে। বিভিন্ন অঞ্চলে পাইকার ও ক্রেতায় ভরে উঠে হাট। শীতের আগাম সবজি মূলা, লাল শাক সহ কাকরোল, লাউ, মিষ্টি কুমড়ায় সয়লাভ হয়ে গেছে পুরো হাট। 6 দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন ভোরেই বসে এই সবজির হাট। তবে ঋতুর সঙ্গে পাল্টে যায় সবজির ধরন ও স্বাদ। জৈব সারে উৎপাদিত সবজির বিপুল সরবরাহ থাকায় এই হাটের কদর দিন দিন বাড়ছে। কম দামের লেগা মনে করেন আমরা এখানে আসি, বহুত দাম। সেই দেন বাজার তো আমরা না, ইসাপুরা বাজার তো আমরা এনে নি। এই জায়গার সবজিটা টাটকার কারণে এই জায়গাতে কিনে নেওয়া যায়। নারায়ণগঞ্জকে বেশি, দুইটা বেশি বেচা যায় একটু টাটকার কারণে। এবার কাছে ভালো দাম পাইতেছি, এবার শাক আমরা সুন্দর পাইতেছি, ভালো দাম পাইতেছি। এই হাট থেকে সবজি রাজধানী ছাড়াও আশপাশের জেলায় যাচ্ছে, রপ্তানি হচ্ছে বিদেশে। তবে আলুর দর পতনে বিপাকে চাষিরা। বর্তমানে যে সবজিগুলো আসছে, নতুন সবজি মোটামুটি হালকা পাতলা নামছে, হয়তো 2 সপ্তাহ পরে মোটামুটি শীতকালীন যে সবজিটা এটা প্রচুর পরিমাণে নামবে এখানে। 8 টাকা থেকে 9 টাকা, এর উপরে কোনো আলুর দাম নাই। কোল্ড স্টোরেজে আলু বোঝাই রয়ে গেছে এখন। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 4,000 হেক্টরেরও বেশি জমিতে শীতের আগাম সবজির আবাদ করা হয়েছে।
নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সি। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে যমুনা নদীর তীরে জমজমাট পাইকারি মাছের বাজার। এখানে যমুনার তাজা মাছ সহ বিভিন্ন জলাশয়ের মাছ পাইকারি বিক্রি করা হয়। এখান থেকে জেলার মাছ ব্যবসায়ীরা মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এই মুহূর্তে গোবিন্দাসী মাছ বাজারে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, মধুসী, প্রতিদিনের মতো আজও কাকডাকা ভোর থেকেই এই যে টাঙ্গাইলের যে গোবিন্দাসী মাছের বাজার রয়েছে সেই মাছ বাজারে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আপনি লক্ষ্য করছেন। আমরা এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে বিভিন্ন জলাশয়ের মাছ সহ এই যে যমুনা নদী যে রয়েছে সেই যমুনা নদীর তরতাজা মাছ নিয়ে কিন্তু এখানে বিভিন্ন যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন, জেলেরা রয়েছেন, সেই জেলেরা এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের নদীর মাছ পাওয়া যায়। ঠিক নদীর পাড়েই এই বাজারটি হওয়ার কারণে কিন্তু আসলে প্রতিদিন এখানে নতুন নতুন গ্রাহকরা আসেন এবং নতুন নতুন মাছ কিন্তু এখানে পাওয়া যায় এবং টাটকা মাছ পাওয়া যায়। যে কারণে আসলে জেলার বিভিন্ন উপজেলা থেকে এই যে মাছ ব্যবসায়ী যারা রয়েছেন সেই মাছ ব্যবসায়ীরা এখানে প্রতিদিন কাকডাকা ভোর থেকেই এসে মাছগুলো কিনতে আসেন এবং এখান থেকেই পাইকারি মাছ নিয়ে কিন্তু তারা বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাজারটির পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে যমুনা নদী, সেই যমুনা নদীতে তারা এই যে জেলেরা রয়েছেন সেই জেলেরা প্রতিদিন মাছ এখানে ধরে, সারা রাত মাছ ধরে কিন্তু এই যে কাকডাকা ভোর থেকেই মাছ এখানে নিয়ে এসে এবং বিভিন্ন উপজেলার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন সেই মাছ ব্যবসায়ীরা এখানে এসে তারা তাদের সাধ্যমতো বা এই যে হাক ডাকে তারা মাছগুলো কিনে নিয়ে আমাদের এই যে বিভিন্ন যে উপজেলা এবং জেলা শহরের যে বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু মাছগুলো বিক্রি করেন। এখানে কিন্তু আমরা এই যে মাছ ব্যবসায়ী যারা রয়েছেন এবং যারা জেলে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখন বিভিন্ন জলাশয়ের থেকে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সম্প্রতি কিন্তু আপনি জানেন যে সম্প্রতি বন্যা হয়ে গেল, বন্যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিন্তু এখন পর্যন্ত যে পানি এখনো রয়েছে, তবে এই পানিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। এই যেমন বিল, তারপরে নদী, এইসব এলাকার মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং এখন কিন্তু এই যে মাছের বাজারও কিন্তু অনেকটাই কম রয়েছে এবং মানুষজন যে এখানকার স্থানীয় লোকজন যে এই যে খুচরা দরে মাছগুলো কিনছে তারাও কিন্তু বেশ স্বস্তিতেই মাছগুলো কিনতে পারছে বলে আমাদেরকে জানিয়েছে। তা আমরা যদি আপনাকে দেখাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাছ, এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ রয়েছে এবং হাক ডাকে কিন্তু মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে যে এখানকার যে পাইকাররা রয়েছেন, মাছ ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। মূলত এখন কিন্তু বেলা 7টা বাজে, সকাল 7টা, সেই 7টায় কিন্তু প্রায় শেষের দিকে এই মাছ ইতিমধ্যেই সকাল 5টা থেকেই কিন্তু এখানে মাছ বিক্রি শুরু হয়ে থাকে। এই মাছ নিয়ে তারা বিভিন্ন বাজারে ইতিমধ্যেই চলে গিয়েছেন এবং তারা কিন্তু অন্যান্য যে বাজারগুলো রয়েছে, উপজেলা শহরের যে বাজার রয়েছে সেখানে কিন্তু তারা মাছ বিক্রি করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার মাছ ব্যবসায়ীর সাথে, তারা বলছে যে এখন বর্তমানে প্রচুর পরিমাণে বিল সহ নদী সহ বিভিন্ন জলাশয়ের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যে কারণে মাছের দাম কিন্তু অনেকটাই হাতের নাগালে রয়েছে। তবে আমরা কথা বলেছিলাম যে এখানকার যে স্থানীয় যে ক্রেতা সাধারণ রয়েছে, ক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মাছের পরিমাণ কম, তবে পর্যাপ্ত পরিমাণে মাছ আমরা কিন্তু এই বাজারটিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলেছে যে এখানে প্রতিদিনই মাছ আসে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু এই খুচরা ক্রেতা যারা রয়েছেন সেই খুচরা ক্রেতারা কিন্তু এখানে মাছ কিনতে আসেন। অর্থাৎ এখানে যে নদীর যে টাটকা মাছ রয়েছে সেই নদীর টাটকা মাছের কারণেই কিন্তু এই বাজারটির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এখানে ক্রেতা সাধারণ এসে তারা মাছ কিনে তারা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানে যে নদীর মাছের যে চাহিদা সেটি কিন্তু অন্যরকম একটি চাহিদা রয়েছে। যে কোনো মানুষই অন্যান্য জলাশয়ের মাছের চাইতে নদীর মাছ নিতে কিন্তু আসলে পছন্দ করে এবং খেতেও কিন্তু অনেকটাই অন্যান্য জলাশয়ের চাইতে নদীর মাছ সুস্বাদু রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা
কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে, স্থানীয় লোকজন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এখানে কিন্তু দীর্ঘদিন যাবত এই বাজারটি কিন্তু এখানে পরিচালিত হচ্ছে। তবে এখানে যে মাছের জন্য যে নির্দিষ্ট করে যে আসলে এই ব্যবসায়ীদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা কিন্তু নাই। তবে আমরা এখানকার যে পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখানে যদি স্থায়ীভাবে তাদের মাছ ব্যবসায়ীদের জন্য কোনো শেড তৈরি করে দেওয়া হয় তাহলে হয়তো তারা আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের ভুয়াপুর গোবিন্দাসী মাছের বাজার থেকে বিস্তারিত। মৌতুষী। টাঙ্গাইলের গোবিন্দাসী মাছ বাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী। রাখাই ছিল মহাত্মা গান্ধীর অন্যতম মূল মন্ত্র, তাই সামরিক অস্ত্রের বিপরীতে অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতির ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জানান, কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কার্যক্রম সুষম বণ্টন করতে হবে। রাষ্ট্রীয় নীতি এবং পররাষ্ট্রনীতি ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই আদর্শ এবং নীতিকে ভিত্তি করে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। আমরা ইউএনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তৈরি করেছি সেখানে একটি শব্দ জোগাড় করে দিয়েছি যে এই উন্নয়নটা এমনভাবে হবে নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, কেউই এর থেকে ঝরে পড়বে না, যাতে এই গ্রিডি লোকেরা মানুষের অসন্তোষ সৃষ্টি করতে না পারে সেই জন্য। হবিগঞ্জে করোনার সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে জেলা পরিষদ। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব সুরক্ষা সামগ্রী ও সিলিন্ডার বিতরণ করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং জনপ্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালি শেষে মানববন্ধন করেন আয়োজকরা। এ সময় বক্তারা দেশ ও বিশ্বের শান্তি রক্ষায় হিংসা পরিত্যাগ করে অহিংস সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ জন্মদিন উপলক্ষে আখের আবাদ ও চিনি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ সুগার মিলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মিলটির প্রধান ফটকের সামনে এই সভার আয়োজন করে মিল কর্তৃপক্ষ। এ সময় বক্তারা চিনি কলের লোকসান ঠেকাতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জোন এলাকার কৃষকদের একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে সঠিক সময়ে কৃষকদের আখের দাম পরিশোধের কথাও বলেন তারা। সভায় মিলটির শ্রমিক, কর্মচারী ও কৃষক সহ অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজ। ভবানীপুরের উপনির্বাচনের ফল বলে দেবে মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকছেন নাকি নতুন করে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে তার রাজনৈতিক জীবন। হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ, তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তৃণমূল। নন্দীগ্রামে হেরেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ টিকিয়ে রাখতে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে লড়েছেন তিনি।
ভোট গ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। আজ প্রকাশিত হবে ভোটের ফল। এদিন দুপুর নাগাদ জানা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে নাকি নতুন করে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে বাংলার দিদির রাজনৈতিক জীবন। ভবানীপুরে হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ, ফের মুখ্যমন্ত্রী হতে অন্য কোনো আসনের উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে তাকে। তবে সেই চিন্তা মাথায় রাখছে না তৃণমূল। ভবানীপুরের উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দলটি। এবারের নির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। পরিসংখ্যান বলছে ভবানীপুরে ভোট দিয়েছেন 53.32%। গত মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এই আসনে 57.1% ভোট পড়েছিল। এতে মমতার জয়ে বিরোধী পক্ষের চেয়ে ভোটের ব্যবধান প্রত্যাশার চেয়ে কম হবে বলে আশঙ্কা করেছেন তারা। বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভবানীপুরের মমতার প্রতিদ্বন্দ্বী। জয়ের বিষয়ে তিনিও পুরোপুরি আত্মবিশ্বাসী। এর আগে ভবানীপুরের আসনে 2011 ও 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে এই আসনে মমতা জিতেছিলেন 25,341 ভোটের ব্যবধানে। আর 2011 সালে ভবানীপুরে মমতা জয় পান 54,213 ভোটের ব্যবধানে। আফ্রিকার অর্ধেক দেশেই 2%-এরও কম মানুষ কোভিড টিকা নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি হবে ভয়াবহ। এশিয়ার অনেক দেশের অবস্থাও করুণ। উন্নত দেশগুলো টিকার বন্টনে এগিয়ে না আসায় সংকট প্রকট হচ্ছে। এ অবস্থায় ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই বিক্ষোভ ভ্যাকসিনের বিপক্ষে। প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন বহু স্বাস্থ্যকর্মী। তারা বলছেন টিকা না নিলে চাকরি থাকবে না। প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশ সবাই। টিকা নেয়া কিংবা না নেয়া ব্যক্তি স্বাধীনতা বলেও স্লোগান দেন তারা। আমরা টিকা নিতে চাই না, টিকা না নিলে চাকরি থাকবে না, এটা হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের 1 নভেম্বরের সময় বেঁধে দেওয়া হয়েছে। আমার কোভিড হয়েছিল, সুস্থ হয়ে গেছি। এই সুস্থতার সঙ্গে আমি পেয়েছি হার্ড ইমিউনিটি। এটাই আমার ভরসা। নতুন করে ভ্যাকসিন নেওয়া লাগবে কেন? 2 ডোজ টিকা নেওয়া শেষে যুক্তরাষ্ট্রে এখন বুস্টার ডোজ দেয়া হচ্ছে। কানাডা সহ ইউরোপের দেশগুলোতেও একই অবস্থা। ফিনল্যান্ডে জনসাধারণকে টিকা দেয়া শেষে এবার প্রাণীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন আলোর নিচে অন্ধকার আফ্রিকার দেশগুলোতে। আফ্রিকার অর্ধেক দেশেই মাত্র 2% কিংবা তারও কম মানুষ করোনা টিকা পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে। কিন্তু উন্নত দেশগুলো WHOর কথা আমলেই নিচ্ছে না। এশিয়ার অনেক দেশও ভুগছে টিকার চরম সংকটে। অথচ উন্নত দেশগুলোতে টিকার মেয়াদ শেষ হওয়ায় তা ফেলে দিতেও দেখা যাচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কুয়েতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে খুলে দেয়া হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্কুল খুলে দেয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। সারা বিশ্বের মতো 2020-এর মার্চ মাস থেকে করোনা মহামারী প্রতিরোধে কুয়েতেও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে দেশটিতে গণহারে টিকা প্রদান করার ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর তাই সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের এই সিদ্ধান্তে প্রশংসা করেছেন প্রবাসী শিক্ষার্থী ও শিক্ষকরা। আমরা অনেক খুশি যে আমাদের ফিজিক্যাল ক্লাসেস এখন খুলবে। আমাদের বন্ধু বান্ধব সবার সাথে মিলবো, দেখা করব। স্কুল খোলার পর আমরা বন্ধু বান্ধবীকে দেখাশোনা করতে পারবো, কথা বলতে পারবো আমাদের টিচারকে সাথে। আমাদের স্কুল ইন পার্সন খুলছে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আমরা খুলছি। একটি ক্লাসের সাইজ অনুযায়ী 15 থেকে 20 জনের উপরে বাচ্চা আমরা বসাচ্ছি না। সেভাবে গ্রুপ ওয়াইজ বাচ্চারা আসবে, এ গ্রুপ বি গ্রুপ, অল্টারনেট ডে আমরা ক্লাস করব, মানে একদিন পর একদিন। কুয়েতে প্রবাসী শিক্ষার্থীদের জন্য আরবি, হিন্দি ও উর্দু সহ বিভিন্ন ভাষাভাষীর স্কুল রয়েছে। তবে বাংলা ভাষার কোনো স্কুল না থাকায় বাধ্য হয়ে হিন্দি ও উর্দু মিডিয়ামের স্কুলগুলোতে পড়াশোনা করতে হয় বাংলাদেশি শিশুদের। দেশটিতে বেশ কয়েক হাজার বাংলাদেশি পরিবার বসবাস করে। সময় সংবাদ, কুয়েত। এবার গণতন্ত্রের পথে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। প্রথমবারের মতো দেশটিতে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 45 সদস্যের শুরা কাউন্সিলে আমিরি ক্ষমতায় নিয়োগ দেয়া হবে 15 জন। বাকি 30 সদস্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 30 আসনের সদস্য পদের জন্য 28 নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন 284 জন। শনিবার সারাদিন নেওয়া হয় ভোট। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
কাতারে ইতিহাসে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪৫ সদস্যের শুরা কাউন্সিল বা আইনসভার জন্য ১৫ জন সরাসরি নিয়োগ দেওয়া হলেও বাকি ৩০ সদস্য নিয়োগ দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে। এজন্য শনিবার দেশটিতে প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৩০টি পদের জন্য ২৮ নারীসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২৮৪ জন। প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। Very excited for this moment. It's historical for the country. Being able to elect and select a member who can actually represent us. This is just one more step or one more block for us to continue growth in which to participate in the democratic process. আমি ধন্যবাদ দিচ্ছি কাতারের আমিরকে এরকম সুন্দর একটা নির্বাচনের আয়োজন করার জন্য। এই প্রথম ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। কাতারের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে জানান তারা। কাতারে এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে। আমি একজন বাংলাদেশি গণমাধ্যম কর্মী হিসাবে প্রত্যেকটা কেন্দ্র যাওয়ার সুযোগ হয়েছে এবং এত সুন্দরভাবে নির্বাচন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে পুরুষ নারী সবাই এসে একত্রে ভোট দিয়েছে। কাতারের প্রত্যেক নাগরিকের মধ্যে খুবই আনন্দ দেখা দিয়েছে। তারা খুবই উৎসবমুখর পরিবেশেই তাদের এই জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে সশরীরে এসে সবাই ভোট দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের কাছে বহুত ভালো লাগছে। কাতারের আইনসভায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৫ জনের মধ্যে বেশ কয়েকজন নারীকে সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। সময় সংবাদ, দোহা, কাতার। দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরই মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফরাও সময় মতো পৌঁছে যাবেন ওমানে। আর আইপিএলে অংশ নেওয়া সাকিব মোস্তাফিজরা বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে যোগ দিবেন স্কোয়াডে, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বায়ুবাবলে থাকা টাইগাররা ওমান থেকে আবুধাবি যাবে চার্টার্ড বিমানে। স্বপ্নের বিশ্বকাপ যাত্রা টাইগারদের, তার আগে পেতে হবে করোনা নেগেটিভ সনদ। ওমান যাবার আগে হোম কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা। নাসুম, মেহেদি শরীফুলদের ঘর বিসিবির একাডেমি, সেখান থেকে নেওয়া হয় করোনা পরীক্ষার নমুনা। ক্রিকেটার নির্বাচক সহ বাকিদের নমুনা নেওয়া হয়েছে বাড়ি গিয়ে। ওমানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে দলকে। এরপরে শুরু হবে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি। মূল বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর দলকে পার হতে হবে প্রথম রাউন্ডের বাধা। পুরো সময়টাই টাইগারদের থাকতে হবে বায়োবাবলে। যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বায়োবাবল এনভায়রনমেন্টই থাকবে। ইট উইল বি এ কমপ্লিট বায়োবাবল এনভায়রনমেন্ট। এটা ম্যানেজ করবে আইসিসি টিমটাই ম্যানেজ করবে এবং বাংলাদেশ দল ওমান থেকে আবুধাবিতে চার্টার ফ্লাইটেই যাবেন এবং আবার পরবর্তীতে আবুধাবি থেকে ওমানে আবার চার্টার ফ্লাইটে ব্যাক করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে অ্যারেঞ্জমেন্টগুলো করছে, আমার মনে হয় যে সব দলগুলোই সিমিলার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই খেলবে। আরব আমিরাতের মাটি বাতাসের সঙ্গে অনেকটা সখ্যতা হয়ে গেছে সাকিব মুস্তাফিজের। আইপিএল খেলতে তারা অনেক আগে থেকেই অবস্থান করছেন দেশটিতে। তবে ওমানে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দিচ্ছেন না এই দুই ক্রিকেটার। আমাদের টিম এবং অন্যান্য যে আমাদের কোচিং স্টাফ অন্যান্য দেশ থেকে যারা আসবেন তারা একই সঙ্গে ওমানে ওনারা জয়েন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাথে। আমাদের দুজন খেলোয়াড় যে যারা দুবাইতে বর্তমানে অবস্থান করছেন তারাও আমাদের একটা নির্ধারিত সময় আছে, সেই প্র্যাকটিস ম্যাচ যেটা অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ, সেই সময়ের মধ্যেই জয়েন করবেন বলে আমরা মনে করি। বিশ্বকাপে অংশ নিতে রোববার রাত 11:15 দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এনসিএল শুরুর আগে অনুশীলনে অংশ নিতে যাওয়া দলগুলোর ক্রিকেটাররা, তাই বিসিবির ফিটনেস টেস্টে প্রায় সবাই উতরে গেছেন, এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। ক্রিকেটারদের আর্থিক বিষয়টি বিবেচনায় রেখে এবারের আসর পূর্ণভাবে শেষ করার প্রত্যাশা তার। জাতীয় স্তরে নির্বাচনের ক্ষেত্রে এনসিএলের পারফরম্যান্স বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিসিবির এই নির্বাচক। হাতে গোনা কয়েকটা টুর্নামেন্টই হয় দেশের ঘরোয়া ক্রিকেটে। এর মধ্যে নিয়মিত হওয়া টুর্নামেন্টগুলোর একটি ন্যাশনাল ক্রিকেট লিগ। বেশ কয়েক বছর ধরে ফিটনেসের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিবি। এদিন নতুন মৌসুম শুরুর আগে হয়েছে 3 দলের ফিটনেস টেস্ট, যেখানে উতরে গেছেন প্রায় সব ক্রিকেটার, যেটিকে দেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব বলছেন
নির্বাচক আব্দুর রাজ্জাক। টেস্টের পরেই এটার স্থান, তো এরকম একটা খেলা হবে, তো মিনিমাম ফিট থেকে আসলে সবাইকে মাঠে নামা উচিত। যারা দিয়েছে আসলে কেউ খারাপ করেনি, সবাই বরং যা টার্গেট ছিল তার থেকে উপরেই আছে সবাই। 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। এর আগে আসরটি ঠিকঠাক শুরু হলেও নানা কারণে মাঝপথে বন্ধ হয়েছে এনসিএল। ঘরোয়া অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম উৎসব এই আসরটি, তাই এবার পুরোপুরি শেষ করায় মনোযোগ বিসিবির। প্লেয়াররা কিন্তু এতদিন না খেলার মধ্যে থাকতে আসলে অভ্যস্ত না আমরা ওরকম, তো তাদের জন্য ডিফিকাল্ট, এবং সেই সাথে সাথে ওদের ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও আছে। বলা হয় এনসিএল জাতীয় দলের টেস্ট স্কোয়াড গড়ার অন্যতম আসর। এখানে ভালো পারফরমেন্স করলে সুযোগ আসে টাইগার স্কোয়াডে। তবে অনেক সময়ই প্রশ্ন উঠেছে এই আসরের পারফরমেন্স কি আসলেও বিবেচনায় নেন নির্বাচকরা? রাজ্জাকের মতে জাতীয় দলের সুযোগ পেতে হলে করতে হবে অসাধারণ কিছু। আমাদের পারফরমেন্স দেখাই হয় কিন্তু এই 2-3টা খেলা, ন্যাশনাল লিগ, বিসিএল, প্রিমিয়ার লিগ, আর এখন বিপিএল অ্যাড হয়েছে। তুষার ইমরান এখন ভালো খেলছে, তো এখন কি তুষার ইমরানকে নেওয়া সম্ভব? কিছু কিছু জায়গা ন্যাশনাল টিমে থাকে যে একদম সেটেল জায়গা, তো ওই সেটেল জায়গাতে যদি কেউ আসতে হয় তাকে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে আসতে হয়। নর্মাল পারফরমেন্স করলে দেখা যায় যে তাকে আমরা নিতে পারবো না। প্রতিবারের মতো এবারও 8 দল নিয়ে হবে জাতীয় ক্রিকেট লিগ। প্রথম এবং দ্বিতীয় স্তর এই 2 ভাগে হবে ম্যাচগুলো। তারেক হাসান শিমুল, সময়। বাংলা প্রকৃতিতে এখন শরৎকাল। শরৎ এসেছে তার অপরূপ শোভা নিয়ে। নদীর তীরে ফুটেছে রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল, যা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। শরতের অপরূপ সৌন্দর্যের কথা জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশবনে ফুটে থাকা রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল। যমুনা নদীর চরগুলো প্রতি বছরই ভরে ওঠে শুভ্র কাশফুলে। যত দূর চোখ যায় শুধু দেখা মেলে দিগন্ত জোড়া কাশবন। পাখির চোখে দেখলে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। শরতের এমন চোখ জুড়ানো শোভা দেখে মন ভরে যাবে যে কোনো প্রকৃতিপ্রেমীর। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। প্রতি বছরই বাংলা প্রকৃতিতে শরৎ আসে সাদা মেঘের ভেলায় চড়ে কাশফুলের শুভ্রতা নিয়ে। শরতের এই অপার সৌন্দর্য আর বৈচিত্র্য কাছে টানে প্রকৃতিপ্রেমীদের, যা দেখতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে নানা বয়সের দর্শনার্থীরা ছুটে আসছে ঋতুরানী শরতের সৌন্দর্য উপভোগ করতে। শরৎ আসলেই এই নীল আকাশ এবং সেখানে শুভ্র মেঘের ভেলা এবং নদীর তীরে কাশবন বারবার আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদেরকে উদ্বেলিত করে। কাশফুল যেহেতু সাদা, সেহেতু কাশফুলও সবার কাছে একটা আবেগ, অনুভূতি এবং সুন্দরের জায়গা। অনেক ভালো লাগছে, আম্মু আব্বুদের সাথে বেড়াতে আসছি। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল ছাড়াও করতোয়া ও ফুলজোর সহ ছোট ছোট নদীর তীরে দেখা মেলে মন মাতানো কাশফুলের। মাঝ দুপুরে তপ্ত সূর্যের কিরণ যখন কাশবনে এসে পড়ে তখন কাশফুলও যেন সূর্যের সাথে লুকোচুরি খেলায় মেতে ওঠে। এত সুন্দর একটা কাশফুল যেখানে আমরা প্রতি বছরই আসি, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আর শেষ বিকেলের গধূলি লগ্নে তপ্ত সূর্য যখন লাল আভা ছড়ায় তখন প্রকৃতি হয়ে ওঠে আরো মায়াবী। পরিবার পরিজন নিয়ে এখানে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। লাল সূর্যের পাশে কাশফুল আরো বেশি অসাধারণ দেখতে লাগে। তবে আধুনিক নগরায়নের সাথে সাথে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলার 6 ঋতুর সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে। সেই সাথে ঋতু প্রকৃতির নিজস্ব রূপ ও বৈচিত্র্য পরিবর্তন হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে নিউমোনিয়ার প্রকোপ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কয়েকশো শিশু। 5 গুণ বেশি রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। হাতিরঝিলে দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ উন্নয়ন কর্তৃপক্ষ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক চোরাচালান, নানা কৌশলে মাদক চলে যাচ্ছে গ্রাহকের হাতে। গত 8 মাসে রাজধানীতে 10,000 মামলা। দেশে বন্ধ বিদেশি চ্যানেল, ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে আইন, বলছেন তথ্যমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতার ভাগ্য নির্ধারণ আজ। ভবানীপুর আসনে জয়ের ব্যাপারে আশাবাদী দল, হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।